সেন্ট্রাল অ্যাভিনিউতে নেমে আপনি প্রফুল্ল সরকার স্ট্রিটে ঢুকলে আনন্দবাজার পত্রিকার ঠিক আগের একটা রেস্টুরেন্ট আছে, তার নাম ছিল খানাপিনা, আর তার পাশে একটা এই অটোমোবাইল হার্ডওয়্যারের দোকান আছে। সেই দোকানে প্রতি দুপুরবেলা একজন বয়স্ক শিখ ভদ্রলোক বসে থাকতেন। তার সঙ্গে আমাদের অনেকেরই গভীর সখ্য ছিল। তিনি চমৎকার বাংলা বলতেন, একেবারে আসই সব কলকাতার বাসিন্দা, কিন্তু সেটা তার আসল পরিচয় নয়। এই শিখ ভদ্রলোক হলেন ভারতবর্ষের সোনা জেতা হকি অলিম্পিয়ান, তার নাম গুরবাক্স সিং। আমি জানি না এই প্রজন্মের ক্রীড়ামোদীদের মধ্যে কজন তার নাম পর্যন্ত জানেন, কিন্তু আমরা শুধু জানতাম তাই নয়, তাকে রীতিমতো শ্রদ্ধা ভক্তি করতাম। সোনাজয়ী একজন ভারতীয় হকি প্লেয়ারকে তার খেলা পরবর্তী জীবনে ওই একটা দোকানে বসে ব্যবসা করেই কাটিয়ে দিতে হয়েছিল, কিন্তু তা নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। গুরবাক্সের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল 2021 সালে টোকিও অলিম্পিকে। বহুদিন পর ভারতীয় হকি টিম ব্রোঞ্জ পদক জেতার পরে আমি ওখানে কোনো একটা কাজে গেছিলাম, রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। তো হাত মিলিয়ে জিজ্ঞেস করলাম, গুরবাক্সদা, কি মনে হয় ভারতীয় হকির পুনরুত্থান হবে? গুরবাক্সদা তো লায়ন হার্টেড শিখ, তিনি বললেন, আলবাত হবে, আপনি লিখে রাখুন, এটা হবে ভারতবর্ষের হকির স্বর্ণযুগের 2.0। তাহলে গোল্ডেন এজটা কবে ছিল? এটা যদি 2.0 হয়, আজকের প্রজন্মের যারা জানেন না তাদের অবগতির জন্য জানাই যে দীর্ঘ সময় ধরে হকিতে ভারতের বলবোলা ছিল একচেটিয়া। 1928 থেকে 1956 সাল পর্যন্ত ভারত উপর্যুপুরি 6টা অলিম্পিকে হকিতে স্বর্ণপদক জিতেছিল। সেই কিংবদন্তি ধ্যানচাঁদ যে দলে ছিলেন। হকি মানে ভারত, ভারত মানে হকি, এবং যেখানেই ভারত খেলুক সাফল্য অনিবার্য। আমরাও এই ধারণার মধ্যে বড় হয়েছি, কেননা আমরা ধ্যানচাঁদকে দেখিনি, কিন্তু আমরা অন্য অনেক কিছু দেখেছি, অনেক কাউকে দেখেছি, যে কথা বলবো বলে আজকে এই ভিডিও করছি। কেননা আজকে আমি পুনরুজ্জীবিত ভারতীয় দলের খেলা দেখলাম আয়ারল্যান্ডের সঙ্গে। রীতিমতো মাস্তানি করে প্রথমার্ধে দুটো গোল করল ভারত, তারপর মাথা খুঁড়ে মরেও আয়ারল্যান্ড সুবিধে করতে পারল না। এরপরে অবশ্য আরও শক্ত প্রতিদ্বন্দ্বীর মুখে ভারতকে পড়তে হবে, বেলজিয়াম। কিন্তু আজকে হকির খেলার প্লেয়ারদের সব চেহারা দেখে
তাদের চোয়ালে প্রত্যয় দেখে, ক্ষিপ্র গতি, পেশাদারিত্ব, পরস্পরের মধ্যে বোঝাপড়া দেখে মনে হচ্ছিল যে গুরবাক্সদার ওই কথাটা বোধহয় সত্য হলেও হতে পারে। দেখুন, ভারতীয় হকির এই যে পুনরুত্থান বা পুনর্জীবন যাই বলুন, তার জন্যে যদি সবচেয়ে বড় ভূমিকা কারোর থেকে থাকে, তিনি আমার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। ভারতীয় হকিকে আবার ভারত বিশ্বের সভায় প্রথম আসন পাওয়ার প্রচেষ্টায় নবীনবাবু যা করেছেন, যেভাবে তাদেরকে সাহায্য করেছেন, ইনফ্যাক্ট হকির পীঠস্থান এখন ভুবনেশ্বর, কটক হয়ে গেছে, ততটা আর পাঞ্জাবও নেই, কলকাতা তো নেই। আমি জানি না ওড়িশায় তখ্ত বদল হওয়ার পরে ছবিটা একই রকম থাকবে কিনা। তবে এই যে সাফল্য ভারত পাচ্ছে, সেটা অবশ্যই ওড়িশার নতুন সরকারকেও উৎসাহিত করবে যে নবীনবাবু যে ট্র্যাডিশন শুরু করে গেছেন, তারাও সেটা চালিয়ে যাবেন, পারলে তাতে আরও বেশি করে গতি আনবেন। আমরা আরও একজন অলিম্পিয়ান হকি প্লেয়ারকে চিনতাম, লেসলি ক্লডিয়াস। তার পুত্র ছিলেন ব্র্যান্ডন ক্লডিয়াস। তিনি তার খেলার জীবনে 3টে গোল্ড মেডেল আর 1টা সিলভার মেডেল পেয়েছিলেন। তার মধ্যে 1টি স্বর্ণপদক এবং রৌপ্য পদক তার যে ছেলের কাছে ছিল, ভাগ্যক্রমে সে বিদেশে থাকে, আর বাকিগুলো এই ব্র্যান্ডনের কাছে ছিল, যেগুলো ডাকাত এসে লুটে পুটে নিয়ে যায়। অনেকটা সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ চুরি যাওয়ার মতো। লেসলি ক্লডিয়াসের ছেলেরাও একটু আধটু হকি খেলেছেন, কিন্তু ওই স্কুল স্তরে সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন এরা সবাই, কলেজ স্তরে বাইরে আর খেলেননি। এখন এই কথা আমি যদি বলি, যে হকির পীঠস্থান একদা এই বাংলা ছিল, আজকের প্রজন্ম কতটা বিশ্বাস করবে আমি তা বলতে পারি না। এই শহরে একসময় আমাদের ছাত্রজীবনেই দেখেছি, হকি প্রায় ফুটবল ক্রিকেটের মতোই জনপ্রিয় ছিল। এখানে একটা কাপ খেলা হতো, যার আকর্ষণ ছিল সাংঘাতিক, যার নাম ছিল বেটন কাপ। খেলা হলে, বড় টিমগুলো খেললে, গ্যালারিতে ফুটবলের মতোই লোক উপচে পড়ত। 1855 সালে ভারতবর্ষে প্রথম হকি ক্লাবটি তৈরি হয়েছিল আমাদের এই কলকাতাতেই। ওল্ডেস্ট টুর্নামেন্ট ছিল ওই বেটন কাপ। যারা খেলা দেখতে যেতেন, তারা শুধু যে অন্ধ সমর্থন করার জন্য
আর মুষ্টি আকাশে তোলার জন্য যেতেন তা নয়। গুরবাক্সদার মুখে শুনেছি তারা যথেষ্ট সমঝদার দর্শক ছিলেন এবং খেলাটা সত্যিই তারা বুঝতেন। এই যে আমাদের গৌরবের ঐতিহ্য, সেটাতে অবলম্বন ঘটতে শুরু করে 80-র দশকের পর থেকেই। ক্রিকেট এসে হকিকে একেবারে পিছনে পাঠিয়ে দেয়। ধীরে 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 হকির জৌলুস নষ্ট হয়। আর ইদানিং হকি কোথায় খেলা হয়, সেন্ট জেভিয়ার্স বা ডন বস্কো স্কুলের বাইরে, আমি তো বলতেই পারবো না। দেখুন, কলকাতার এই যে গৌরবজনক হকি ঐতিহ্য, সেটা অনেকাংশে ছিল অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির অবদান। 1936 সালে যে দলটি অলিম্পিক স্কোয়াডে হকি খেলেছিল, তাদের মধ্যে 7 জন প্লেয়ার ছিলেন কলকাতার। প্লিজ রিমেম্বার, 1936 7 জন প্লেয়ার 11 জনের মধ্যে ছিলেন কলকাতার। তাদের মধ্যে 5 জনই অ্যাংলো ইন্ডিয়ান। সেই সময় একটা বউ ব্যারাক, আপনারা সকলেই জানেন, এখন সেখানে ওয়াকিং ট্যুরে গাইডরা নিয়ে যায়। ওই বউ ব্যারাকের নিজস্ব একটা টিম ছিল। সেই টিমটা এতটাই শক্তিশালী ছিল যে অনায়াসে তারা বাংলার একাদশকে হারিয়ে দিতে পারত। ভারতীয় হকি আর এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি একসময় সমার্থক ছিল। লেসলি ক্লডিয়াসকে, গুরবাক্সকে আমরা দূর থেকে সেলাম জানাতাম। তারপর শুধুই অবসাদ। কোথায় গেল সেই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি? কোথায় গেল বউ ব্যারাকের সেই প্রাণোচ্ছল দিনগুলো? এখন তো কলকাতা শহরে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কার্যত বলতে গেলে বিপন্ন প্রজাতির মতো। ওই ডেরেক ওব্রায়ান শিবরাত্রি সলতে জ্বালিয়ে রাজনীতিতে আছেন, তার ভাই আছে ব্যারি। এছাড়া আনন্দবাজার পত্রিকায় মালিকদের প্রত্যেকের ব্যক্তিগত সচিবরা হচ্ছেন অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু অ্যাজ এ কমিউনিটি, যারা কলকাতার ঐতিহ্যের, কলকাতার সংস্কৃতির, কলকাতার খেলাধুলোর, রাগবি, হকি, টেনিস, যার প্রথম সারিতে ছিলেন, তারা একেবারে অন্তর্হিত হয়ে গেছেন। কলকাতা ছিল হকির ক্যাপিটাল। প্রত্যেকটা ম্যাচ হাউসফুল হতো। প্রতিটা ম্যাচ শুরুর আগে ব্যান্ড বাজতো। এই যে কলকাতায় অনেক চায়ের কোম্পানি ছিল, টি কোম্পানির অকশন হাউস ছিল, তাদের মেজরিটি প্লেয়ার
এই হকিই খেলতো, এবং তারাও অ্যাংলো ইন্ডিয়ানই ছিল। সেন্ট জেভিয়ার, সেন্ট থমাস কিংবা সেন্ট জেমস ইত্যাদি স্কুলে বাচ্চাদের প্রধান খেলা ছিল হকি। তারপর এই কমিউনিটি অনেক আমাদের পরিযায়ী শ্রমিকের মতোই ধীরে 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 এদের বেশিরভাগ চলে গেলেন অস্ট্রেলিয়ায়, কেউ কেউ আমেরিকাতেও গেলেন, সম্ভবত নিউজিল্যান্ডে গেলেও এদের কয়েকজনের সন্ধান পাওয়া যাবে। এবং এই যে আমাদের স্পোর্টিং লিগেসি, সাচ ব্রাইট লিগেসি, সেটাও তাদের সঙ্গে সঙ্গে দেশান্তরী হয়ে গেল। তারপর থেকে আমরা শুধুই আঙুল চুষছি। এবং বাকি ভারতবর্ষ যখন হকি খেলে ভারতীয় ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটাচ্ছে, সেই দলে এক পিসও কলকাতার প্লেয়ার নেই। কত আর রোজ রোজ বসে মনস্তাপ করা যায় বলুন? সুধীন দত্তর ওই কবিতা আছে না, কে বলো হায় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আজকে প্যারিসের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আমাদের হকি টিমের দুর্ধর্ষ পারফরমেন্স দেখে সেই ছেলেবেলার ঐতিহ্যের কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেল গুরবক্স সিংয়ের কথা, ক্লডিয়াসের কথা। সুতরাং ভাবলাম বুকের ভার লাঘব করতে আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করি। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।